আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই দেখো একটু হচ্ছে আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা, একটু দেখো যে শুনতে পাচ্ছ কিনা, ক্লিয়ার আছে কিনা বোর্ড সবকিছু। সো বোর্ডটা একটু অফ হয়ে গেছিল, আবার অন হয়ে যাচ্ছে। সো তোমরা সবাই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। আজকে আমরা চলন ও অঙ্গ চালনা এবং তার সাথে সাথে কোষ বিভাজন এই দুইটা অংশ নিয়ে হচ্ছে আলোচনা করব। সো তোমরা হচ্ছে একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং দেখো হচ্ছে তোমরা ঠিকঠাক মতো আমার কথাটা শুনতে পাচ্ছ কিনা। একটু পরেই ঠিকঠাক মতো সবকিছু দেখতে পাবা। এখন জাস্ট দেখো হচ্ছে যে শুনতে পাচ্ছ কিনা, ঠিক আছে? সো আমাদের যে প্রতিদিন যে তোমরা জানো যে হচ্ছে একটা হচ্ছে তোমরা যারা এইচএসসি 25 তোমাদের জন্য হচ্ছে কি হচ্ছে মিনি ম্যারাথন ক্লাস হচ্ছে। আর এই ম্যারাথন ক্লাসের বায়োলজির আজকে 5ম ক্লাস। আজকে হচ্ছে তোমাদের ক্লাসটা হবে কিসের উপর? চলন অঙ্গ চালনা এবং হচ্ছে কোষ বিভাজন, এই অংশের উপর ক্লাসটা হবে। হ্যাঁ, তো অনেকেই উপস্থিত হয়ে গিয়েছো। সো একটু দ্রুত উপস্থিত হয়ে যাও। আমার এই যে ক্লাসটা করবা, এই ক্লাসটা করার মাধ্যমে হচ্ছে এই চলন ও অঙ্গ চালনা থেকে আসলে কি কি প্রশ্ন আসতে পারে, বা হচ্ছে তোমার কোষ বিভাজন থেকে কি ধরনের প্রশ্ন আসবে, এটা আসলে এই ক্লাস থেকে বুঝতে পারবা। এবং এই ক্লাসটা করার মাধ্যমে হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে কোনো ধরনের এমসিকিউ বা সিকিউ এইগুলো থেকে কোনো ধরনের সমস্যা তোমাদের কিন্তু আর থাকবে না, ঠিক আছে? তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবা এবং হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। আমাদের স্লাইডটা আমি এখনই ওপেন করতেছি, 1 মিনিট। এবং তার আগে বলো আসলে কে কোথা থেকে আসলে ক্লাসটা দেখতেছো, এটা একটু জানাও। হ্যাঁ, ঈদ কেমন কাটলো? যদিও তোমাদের সামনে পরীক্ষা, এজন্য ঈদটা একটু ভালো না কাটারই কথা। তারপরেও হচ্ছে জানাও যে কি অবস্থা কি তোমাদের। ওকে, সো আমরা মোটামুটি চলে এসেছি চলন অঙ্গ চালনা এবং হচ্ছে কি বলবো কোষ বিভাজন, এই দুইটা চ্যাপ্টারের উপর তোমাদের যে ক্লাসটা, কাঙ্ক্ষিত ক্লাসটা হওয়ার কথা সেটাই। সো তোমরা যারা দেখতে পাচ্ছ ক্লাসটা, ক্লাসটা একটু বন্ধুদেরকে দ্রুত শেয়ার করে দাও এবং হচ্ছে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা এটা একটু জানাবা। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার কিনা, বুঝতে পারতেছো কিনা, এইগুলো একটু জানাও। তাহলে হচ্ছে আমরা ক্লাসটা এখনই শুরু করে দিতে পারবো। হ্যাঁ, ওকে ওকে, আমি ক্লাসটা একটু শেয়ার দিয়ে নেই। আচ্ছা, তোমাদের যে পেইড গ্রুপ আছে, আমাদের একটা পেইড গ্রুপে হচ্ছে ক্লাসটা শেয়ার দিয়ে নিয়েছি। আর হচ্ছে তোমার ওকে, সো তোমরা সবাই হচ্ছে একটু দ্রুত যুক্ত হয়ে নাও। হ্যাঁ, যে এই চ্যাপ্টারটার উপরে হচ্ছে যে ক্লাসটা হবে আজকে, তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে নাও এবং হচ্ছে শেষ পর্যন্ত ক্লাসটা করো। দেখো যে হচ্ছে ইনশাল্লাহ ইয়েটা পাবা, হ্যাঁ, বেনিফিট পাবা। শেষ পর্যন্ত ক্লাসটা করবা, তাহলে হচ্ছে এই ক্লাস থেকে সর্বোচ্চটা হচ্ছে তুমি নিতে পারবা। সো যেই কাজটা করবা আসলে সেটা আসলে মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা, তাহলে আসলে সহজে হচ্ছে ভালো করতে পারবা, ঠিক আছে? জাস্ট বেশিক্ষণ না, 1 ঘন্টা 20 মিনিটের মতো ক্লাস নিব। তো এইটুকু সময় একটু ধৈর্য ধরে ক্লাসটা করবা, তাহলে ইনশাল্লাহ আমি বলতে পারি যে এই যা পড়াবো তার মধ্যে থেকে হচ্ছে তুমি কমন পেয়ে যাবা, ঠিক আছে? তো বেশ, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, সো আমার এখানে প্রথম যে প্রশ্নটা দেখো, খেয়াল করো, কিউবয়েড অস্থি। হ্যাঁ, দেখো খেয়াল করো, খুবই মানে এগুলো কিন্তু বোর্ডের কোশ্চেন। হ্যাঁ, বোর্ড থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলা। দেখো, কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়? কিউবয়েড অস্থি, কেউ কি বলতে পারবা যে কিউবয়েড অস্থি এটা কোন অংশে দেখা যায়? যে কবজি, গোড়ালি, হাঁটু, উরু, হ্যাঁ, কোন অংশে দেখা যায়? দেখো, আমাদের যে কবজির যে অস্থিগুলো, তাই না? কবজির অস্থিগুলোকে আমরা কিভাবে মনে রাখি বলতো? কবজির অস্থিগুলো কিন্তু আমরা এভাবে মনে রাখি। দেখো, শি লুকস টু প্রিটি, শি লুকস শি লুকস টু শি লুকস টু প্রিটি, শি লুকস টু প্রিটি, প্রিটি, ট্রাই টু ক্যাচ হার, তাই না? ট্রাই টু ক্যাচ হার, ট্রাই টু
ট্রাই টু ক্যাচ হার। ঠিক আছে, এইটা দিয়ে আমরা যে আমাদের কবজির যে অস্থিগুলো সেগুলো কিন্তু আমরা এইভাবে মনে রাখি যে শি লুকস টু প্রিটি, শি লুকস টু প্রিটি, ট্রাই টু ক্যাচ হার। এইটা দিয়ে হচ্ছে আমরা কি করি, আমাদের যে কবজির এখানে যে চারটা চারটা অস্থি আছে এটা এগুলোকে মনে রাখি, তাই না? তাহলে এটা দিয়ে কি স্কাফয়েড, স্কাফয়েড, লুনেট, ট্রাইকোয়েট্রাল, পিসিফর্ম, ট্রাপিজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট। তার মানে আমরা দেখতেছি যে এখানের এই কিউবয়েড নামে এখানে কিছু নাই। ঠিক আছে, কিউবয়েড নামে কিন্তু এখানে কিছু নাই। ঠিক আছে, কিন্তু আমরা যখন আরেকটা মানে পায়ের যখন এটা দেখি তখন এটা কি সূত্র ইউজ করি, কাল তাল কিনে, কাল তাল কিনে, কাল তাল কিনে কণাকে দিব। হ্যাঁ, কণাকে, কণাকে দিব, এরকম একটা সূত্র আমরা পড়ছি যে কাল তাল কিনে কণাকে দিব। ঠিক আছে, তাহলে এইটা এইটা দিয়ে কি ছিল, ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস, তারপরে হচ্ছে কি ছিল এটা দিয়ে, তারপর হচ্ছে ট্যালাস, হ্যাঁ ট্যালাস, হ্যাঁ তারপর দেখো কিউবয়েড, 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 হ্যাঁ তারপর হচ্ছে কি কিউবয়েড, দন্তান্ন দিয়ে হচ্ছে কি নেভিকুলার, 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 আর হচ্ছে ক দিয়ে হচ্ছে কি, ক দিয়ে হচ্ছে এই কুনি দিয়ে হচ্ছে কি কুনিফর্ম, এটা থাকে তিনটা কুনিফর্ম, এটা থাকে কয়টা, কুনিফর্ম থাকে হচ্ছে তিনটা। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো যে এখানে যে কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়, এইটা যদি তুমি চাও তাহলে তুমি কিন্তু বের করে ফেলতে পারতেছো। দেখো এইটা, এটা হচ্ছে কি স্কাফয়েড, তাই না? স্কাফয়েড, দেখো এইটা দিয়ে অনেকগুলো এমসিকিউ তোমার হয়ে যাচ্ছে। লুনেট, স্কাফয়েড, লুনেট, এটা দিয়ে হচ্ছে কি ট্রাইকুয়েট্রাল, 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 হ্যাঁ তারপরে হচ্ছে দেখো যে এই যে প্রিটি দিয়ে হচ্ছে কি পিসি ফর্ম, পিসি ফর্ম, পিসি ফর্ম, তারপর হচ্ছে কি ট্রাই দিয়ে হচ্ছে কি স্কাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিসি ফর্ম, এটা হচ্ছে ট্রাপেজিয়াম, 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 ট্রাপেজয়েড, এটা দিয়ে হচ্ছে ট্রাপেজয়েড, ট্রাপেজয়েড, হ্যাঁ তারপর হচ্ছে এই যে ক্যাশ দিয়ে হচ্ছে ক্যাপিটেট, ক্যাপিটেট, আর হ দিয়ে হচ্ছে হার্ট দিয়ে হচ্ছে হ্যামেট। ঠিক আছে, তাহলে আমি এখন সবগুলো লিখে দিলাম তোমার। সো এই সবগুলো লিখে দেওয়াতে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখো এই সবগুলো লিখে দেওয়াতে তোমার কি হয়েছে, দেখো এখন কিন্তু তুমি সহজেই কোনগুলো পায়ের গোড়ালি বা হচ্ছে হাতের কবজি, হ্যাঁ এগুলো কিন্তু তুমি বলতে পারবা। তাহলে তুমি খেয়াল করো যে ধরো এখান থেকে লুনেট চাইতো তাহলে তুমি কি বলতা, কবজি বলতা। ধরো ট্রাপেজয়েড চাইতো তাহলে কি বলতা, তুমি হচ্ছে কবজি বলতা। বা পিসি ফর্ম চাইতো, তো এরা এইগুলো চাইতে পারে, তাই না? প্রশ্নে হচ্ছে এইগুলো পরবর্তীতে কিন্তু আসতে পারে, তাই না? তাহলে এখন যে তাহলে প্রথম যে প্রশ্নটা যেটা আমরা দেখতেছি কিউবয়েড অস্থি কোন অংশে দেখা যায়, তাহলে দেখো খেয়াল করো যে কিউবয়েড অস্থি তাহলে কোন অংশে দেখা যায় বলো তো, কিউবয়েড অস্থিটা কোন অংশে দেখা যায় তাহলে বলো, কিউবয়েড অস্থি তাহলে কোন অংশে দেখা যায় বলো। তাহলে কিউবয়েড অস্থি কিন্তু হচ্ছে কোথায় দেখা যায়, দেখো গোড়ালিতে দেখা যায়, পায়ের যে গোড়ালি এখানে দেখা যায়। তাহলে এক নম্বরের অ্যান্সার আমাদের শেষ। দুই নম্বরে আমরা চলে যাই, পরশুকার কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত? পরশুকা, ঠিক আছে, পরশুকা, পরশুকা মানে হচ্ছে কি, যেটাকে আমরা কি বলি, পরশুকা মানে কি বলো, রিপস বা পরশুকা, তাই না? যে রিপস বা পরশুকা। তাহলে দেখো রিপস, রিপস মানে হচ্ছে কি রিপস বা পরশুকা, তাই না? একই জিনিস, এটাকে বাংলায় বলি আর হচ্ছে ইংলিশে বলি। তাহলে রিপস বা পরশুকা, পরশুকার কোন অংশটি, কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত? ঠিক আছে, তাহলে অ্যানসারটা বলো তো। এখানে কি কি আছে দেখো, টিউবারকল, অ্যাঙ্গেল, শ্যাফট, কোস্টাল। তাহলে পরশুকার কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত? ঠিক আছে, বলো পরশুকার কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত? সবাই একটু অ্যানসার দিবা। দ্রুত সবাই একটু অ্যানসার দেওয়ার চেষ্টা করবা। তাহলে পরশুকার কোন অংশটি হচ্ছে টিউবারকালের সাথে, মানে সরি আমি তো উত্তর বলেই দিলাম, পরশুকার কোন অংশটি কোষেরুকার সাথে যুক্ত, এটা কি হবে, টিউবারকল হবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি, নেক্সট। ওকে, প্যাটেলা অস্থি হলো একটা কি অস্থি? প্যাটেলা অস্থিটা হচ্ছে কেমন ধরনের অস্থি? ঠিক আছে, আমরা যে দেখি আমাদের পায়ে কি থাকে, পায়ে হচ্ছে কি এই যে প্যাটেলা অস্থিটা আমাদের কোথায় থাকে বলো, প্যাটেলা অস্থিটা থাকে হচ্ছে আমাদের পায়ে। প্যাটেলা অস্থি কোথায় থাকে, অবস্থানটা হচ্ছে আমাদের পায়ে থাকে প্যাটেলা অস্থি। ঠিক আছে, কোথায় থাকে, পায়ে থাকে প্যাটেলা অস্থি। এখন পায়ে যে প্যাটেলা অস্থিটা থাকে, এখন এই অস্থিটা হচ্ছে
কেমন, মানে এই অস্থিটাকে কি ধরনের অস্থি বলে, ঠিক আছে, আচ্ছা, বা কোন অংশে থাকে। এখানে যে প্রশ্নটা করছে, প্যাটেলা অস্থি হলো মেরুদণ্ডের করটির অগ্রপদের পশ্চাৎপদের। সেটা তবে জানোই যে প্যাটেলা হচ্ছে কোথায় থাকে বলো, প্যাটেলা হচ্ছে কোথায় থাকে, পায়ে থাকে, ঠিক আছে। তাহলে পায়ে যদি হয়, তাহলে প্যাটেলা যদি পায়ে হয়, তাহলে এটা কি কি অস্থি? প্যাটেলা তো পায়ে থাকে, তাহলে এটা কোন পদের অস্থি বলো? প্যাটেলা যদি পায়ে থাকে, তাহলে এটা কোন পদের অস্থি বলো? পশ্চাৎ পদের অস্থি, তাই না? পশ্চাৎ পদ, পশ্চাৎ পদের অস্থি। কোথার অস্থি হবে? পায়ের অংশ, পশ্চাৎ পদের অংশ। আচ্ছা, গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে? এটা সবার পারা উচিত। গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, ঠিক আছে। আমরা জানি কি গ্লেনয়েড গহ্বরটা কোথায় থাকে বলতো? গ্লেনয়েড গহ্বরটা হিউমেরাসের মস্তকে থাকে। ধরো এই যে আমরা একটা অস্থি যদি খেয়াল করি, যে হিউমেরাস, তাই না, হিউমেরাস অস্থি, এই যে হিউমেরাস অস্থি যেই গহ্বরে থাকে, সেই গহ্বরটাকে কি বলি? গ্লেনয়েড গহ্বর। তাহলে কি বলা হচ্ছে? এটা হচ্ছে কি আমাদের হিউমেরাস। তাহলে হিউমেরাস অস্থিটা একটা গহ্বরে থাকে, সেই গহ্বরটার নাম কি? যে গহ্বরে এই হিউমেরাস অস্থিটা থাকে, এই যে গহ্বর, এই গহ্বরটার নামটা কি? ঠিক আছে। তাহলে বলা হচ্ছে যে হিউমেরাসের মস্তকটা আসলে কোন গহ্বরে আটকানো থাকে, ঠিক আছে। তাহলে হিউমেরাসের মস্তকটা আসলে কোন গহ্বরে আটকানো থাকে? এই হিউমেরাসের মস্তক থাকে হচ্ছে কোন গহ্বর? দেখো এই যে গ্লিনয়েড গহ্বর, কোথায়? গ্লিনয়েড গহ্বর আটকানো থাকে। আর এই গ্লিনয়েড গহ্বরটা কোথায় অবস্থিত? পায়ে। পায়ে তো জীবনেও না, পায়ে কি আছে? এটা তো হাতের অস্থি, তাই না? এই হাতের অস্থিটাকে বলি হচ্ছে হিউমেরাস। তাহলে পশ্চাৎ পদে অবশ্যই না। হ্যাঁ, তাহলে কোথায়? বক্ষাস্থি চক্রে নাকি শ্রোণী চক্রে? কোনটা হবে অ্যান্সার বলো তো? বক্ষাস্থি চক্রে নাকি শ্রোণী চক্রে? কোথায় হবে বলো? দেখো শ্রোণী চক্রটা কোথায় বলো তো? শ্রোণী চক্র কিন্তু আমাদের পিছনে, ঠিক আছে। পা যেই জায়গাটায় আটকা থাকে, সেই জায়গাটাকে আমরা বলি শ্রোণী চক্র। বাট বক্ষাস্থি চক্রটা হচ্ছে কোথায়? হাতের এখানে। তাহলে গদাগের অ্যান্সার হবে কি? বক্ষাস্থি চক্র, ঠিক আছে। তাহলে কত হবে? 3-এর গ, বক্ষাস্থি চক্র। ওকে, নেক্সট 4, করটিকায় অস্থি সংখ্যা কতটি? করটিকা যেটা, করটিকায় অস্থি সংখ্যা কতটি বলতো? যে করটিকায় অস্থি সংখ্যা কয়টি? দেখি কে পারো, যে করটিকায় অস্থি সংখ্যা কয়টি বলো? করটিকাতে হচ্ছে অস্থি সংখ্যা কয়টি বলো? করটিকাতে হচ্ছে অস্থি সংখ্যা কয়টি? করটিকাতে অস্থি সংখ্যা কয়টি? দেখো খেয়াল করো, যে করটিকা হচ্ছে কোনটা? যে মাথার যে অস্থি, তাই না? তো মাথা, আমরা পুরো মাথাটাকে বলি হচ্ছে করটি, তাই না? পুরো মাথাটাকে বলি হচ্ছে কি? করটি, ঠিক আছে। এই করটিতে টোটাল হচ্ছে অস্থি থাকে হচ্ছে আমাদের 29টি। পুরো মাথাটা হচ্ছে করটি, আর করটিতে অস্থি থাকে কয়টা? 29টি। কিন্তু এর মধ্যে যে একটা অংশ করটিকা, এর মধ্যে যে অংশ করটিকা, আর এই করটিকাতে অস্থি থাকে কয়টা জানো? করটিকাতে অস্থি থাকে 8টা, ঠিক আছে। করটিকাতে অস্থি থাকে কয়টা? 8টা, যেটা হচ্ছে আমরা কি দিয়ে মনে রাখি? ফসফেট দিয়ে মনে রাখি। তাহলে করটিকাতে অস্থি থাকে কয়টা বলো? করটিকাতে অস্থি থাকে হচ্ছে 8টা, যেটাকে আমরা ফসফেট দিয়ে মনে রাখি। হ্যাঁ, তাহলে করটিকাতে হচ্ছে কি বললাম? করটিকা থেকে অস্থি থাকে, করটিকাতে অস্থি থাকে হচ্ছে 8টা, যেটাকে আমরা কি দিয়ে মনে রাখি? ফসফেট, পিইটি, পেট, ফসফেট দিয়ে মনে রাখি, ঠিক আছে। তাহলে ফ্রন্টাল, অক্সিপিটাল, স্পেনয়েড, প্যারাটাল, এথময়েড এবং টেম্পোরাল, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদের করটিকার অস্থি। তাহলে এখানের অ্যান্সারটা কোনটা হবে বলো? এখানকার অ্যান্সারটা হবে কিন্তু 8, ঠিক আছে। 8 হবে অ্যান্সার। ওকে, নেক্সট 5 নাম্বার প্রশ্ন, গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি? গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি? ঠিক আছে। ওকে, সো যে 29 বলেছো এটা ভুল বলেছো, ঠিক আছে। কারণ ওই যে আমি আগে বললাম যে করটি আর করটিকার পার্থক্য বুঝতে হবে। করটিকা হচ্ছে উপরের যে খুলির যে অস্থিটা, সেইটা। হ্যাঁ, সো করটি আর করটিকার পার্থক্য কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এভাবেই কিন্তু ভুলটা করবা। হ্যাঁ, করটি এবং করটিকার পার্থক্য না বুঝলে। ওকে, সো নেক্সট, গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি? দেখো গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি বলো তো? গ্রীবাদেশীয়, ঠিক আছে। গ্রীবাদেশীয় কশেরুকা কয়টি বলো?
দেখো গ্রীবাদেশীয় কশেরুকা কোথায় থাকে বা কিভাবে আমরা এটা মনে রাখি। দেখো একটা ব্যাপার যদি আমি তোমাদেরকে বলি যে আমরা আমাদের মেরুদণ্ডের যে অস্থিগুলো আছে, মেরুদণ্ডের যে অস্থিগুলো সেইগুলোকে আমরা কি বলি, সেই অস্থিগুলোকে মনে রাখবো, এগুলো হচ্ছে মেরুদণ্ডের অস্থি, তাই না? সো মেরুদণ্ডের অস্থিগুলোকে আমরা মনে রাখলে প্রত্যেকটা হচ্ছে বলতে পারবো, ঠিক আছে? সে কি কি আছে আমরা এটা এরকম একটা ছন্দ দিয়ে মনে রাখি, তাই না? এই যে দেখো এখানে আমি লিখি যে স্যার, এরকম দেখো সার থোরালা, সার থোরালা, থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, হ্যাঁ যেটাই মনে রাখো, স্যাক খাইছে বা দিয়েছে। তাহলে সার থোরালা স্যাক খাইছে বা দিয়েছে, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি কিভাবে। এই সার দেহে হচ্ছে সার্ভাইকাল কশেরুকা, কি কশেরুকা? সার্ভাইকাল কশেরুকা, ঠিক আছে। আচ্ছা থোরা দিয়ে কি কশেরুকা? থোরা দিয়ে হচ্ছে থোরাসিক, হ্যাঁ। আচ্ছা লা দিয়ে কি কশেরুকা? লা দিয়ে হচ্ছে লাম্বার কশেরুকা। স্যা দিয়ে কি কশেরুকা? স্যাক্রাল কশেরুকা, ঠিক আছে। আর ক দিয়ে হচ্ছে কি কক্কিজিয়াল কশেরুকা, কক্কিজিয়াল, কক্কিজিয়াল কশেরুকা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের কি কশেরুকা, ঠিক আছে। যে আমাদের মেরুদণ্ডের যে অস্থিগুলো এইগুলোকে বলি হচ্ছে কি কশেরুকা। সো এইগুলোর সংখ্যাও আমরা খুব সহজে মনে রাখতে পারি যে 7 12 5 5 4, এটা সংখ্যা হচ্ছে কয়টা? 7, এটা কত 12, এটা হচ্ছে কত 5, এটা কত 5, আর এর নিচেরটা হচ্ছে কত 4। তাহলে সার থোরালা স্যাক খাইছে বা দিয়েছে 7 12 5 5 4, শেষ। তাহলে এই সার্ভাইকালের অপর একটা নামটাই হচ্ছে কি, সার্ভাইকালের অপর নামটা হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকালের অপর নাম হচ্ছে কি বলো? গ্রীবাদেশীয় কশেরুকা, গ্রীবাদেশীয়, গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকালের অপর নাম হচ্ছে কি? গ্রীবাদেশীয় কশেরুকা, বুঝতে পারছো? তাহলে সার্ভাইকালের অপর নাম যদি হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা হয়, তাহলে এই গ্রীবাদেশীয় কশেরুকার সংখ্যাটা হচ্ছে কয়টা? খুবই সিম্পল, 7টা, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে কত? গ 7টা। ওকে নেক্সট প্রশ্ন 6, দেহের কোন অংশকে উপরে উঠাতে সহায়তা করে নিম্নের কোন পেশি? দেখো আমাদের শরীরে যে পেশিগুলো আছে এক একটা পেশির কাজ এক এক রকম, হ্যাঁ। কোন পেশি দেহ থেকে দূরে সরায়, কোন পেশি দেহকে নিকটে নিয়ে আসে, কোন পেশি আমরা মাথা যে উঁচু করতে পারি এটাতে সহায়তা করে, কোনো কিছু আবার নিচেতে নামাতে সহায়তা করে, ঠিক আছে। যেমন আমাদের হাত ভাঁজ করতে সহায়তা করে, হাত প্রসারিত করতে সহায়তা করে। এই সবগুলো সহায়তা করার কাজে যারা মানে হেল্প করে আমাদেরকে, তাদেরকে আমরা বলি হচ্ছে পেশি, ঠিক আছে। তো এখানে পেশির কথা যদি আমরা এখানে চিন্তা করি, তাহলে এখানে যে দেহের কোন অংশ উপরে ওঠাতে সাহায্য করে, দেখো এটা কিভাবে মনে রাখতে পারি। দেখো অ্যাবডাক্টরটা কি করে? এটা দেহ থেকে দূরে সরাতে সাহায্য করে। আচ্ছা তারপর হচ্ছে রোটেটর কি করে? এটা ঘোরাতে সাহায্য করে, এই যে চারিদিকে যে ঘোরানোর জন্য সহায়তা, তুমি যে হাত ঘোরাচ্ছ, হ্যাঁ, বা মাথা এভাবে ঘোরাচ্ছ, রোটেটর মানে ঘোরাতে সাহায্য করে। ডিপ্রেশর, দেখো ডিপ্রেসড হইলে আমরা মাথাটা নিচু থাকে, এরকম ডিপ্রেশর। সো ডিপ্রেশর মানে নিচে নামাতে সাহায্য করে কোনো কিছু। আচ্ছা তারপরে দেখো লিভেটরটা তাহলে কি? এই যে তুমি লিফটের মাধ্যমে কি করো, দেখো লিফটের মাধ্যমে উপরে উঠো না, লিফটের মাধ্যমে উপরে উঠো, তাহলে কোনো কিছু উপরে উঠাতে কি লাগবে? কোন পেশি লাগবে? লিভেটর পেশি লাগবে, ঠিক আছে। কোনো কিছু উপরে উঠাতে কোন পেশি লাগবে? তাহলে লিভেটর পেশি লাগবে, হ্যাঁ। ওকে ডান। তাহলে উপরে উঠাতে কোন পেশি লাগবে? লিভেটর পেশি লাগবে। ওকে নেক্সট প্রশ্নে আমরা যাব। নেক্সট প্রশ্ন যে তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের ক্ষেত্রে মানুষের কনুই সন্ধি কি হিসাবে কাজ করে? দেখো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণের ক্ষেত্রে মানুষের কনুই সন্ধি কি হিসাবে কাজ করে? দেখো আমরা জানি কি কি আছে, দেখো তো ফালক্রাম, লিভার, পিভট, ঠিক আছে। তো এটা কি হিসাবে কাজ করবে? পিভট হিসাবে কাজ করে, খুবই সিম্পল ব্যাপার। নেক্সট দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? ওয়ালাইকুম আসসালাম স্যার। আচ্ছা
সো দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক। দেখো প্রথম শ্রেণীর লিভার, দেখো আমরা এই লিভারকে আমরা এইভাবে মনে রাখতে পারি 1 2 3, হ্যাঁ, এফ এল ই, ঠিক আছে। মাথা, মাথা, পা, হাত, কাঠে নেই, কাঠে নেই, বল ওজন সঞ্চালন, বল ওজন সঞ্চালন। 2 পৃষ্ঠার পড়া এই 3টা লাইনে হয়ে গেছে, হ্যাঁ, 2 পৃষ্ঠার পড়া এই 3টা লাইনে হয়ে গিয়েছে, 2 পৃষ্ঠার পড়া, ঠিক আছে। কিভাবে 2 পৃষ্ঠার পড়া 3টা লাইনে কিভাবে হয়ে গেছে দেখো। দেখো এখানে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে ফালক্রাম, ফালক্রাম মানে কি? ফালক্রাম মানে হচ্ছে পিভট, বাংলা যদি বলি এটাকে কি বলা হয়? পিভট। তাহলে প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভটটা কোথায় থাকে জানো? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে পিভটটা মাঝে থাকে, ঠিক আছে। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয় ভাইয়া, মানে তোমার কি বলতেছি যে লিভারটা হচ্ছে ওই যে পিভটটা মাঝখানে থাকে, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে লোড, লোড মানে কি? ভারটা মাঝখানে থাকবে। আর তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে ইফোর্ট মানে কি? ইফোর্ট মানে হচ্ছে প্রচেষ্টাটা মাঝখানে থাকবে, ঠিক আছে। তার মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই যে দেখো এই একটা হচ্ছে কি, এই কতে হচ্ছে কি বোঝাচ্ছে? কাঁচি, ঠতে হচ্ছে ঠেলা গাড়ি। ধরো একজন ঠেলা গাড়ি ঠেলতেছে, হ্যাঁ, একজন ঠেলা গাড়ি ঠেলতেছে। এই যে ধরো এটা চাকা আছে, এখানে এই যে মানুষ ধরে আছে, হ্যাঁ, মানুষ ধরে আছে। সেই ঠেলা গাড়ি ঠেলতেছে, ঠিক আছে। ওই ঠেলা গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ওর লোডটা মাঝখানে, এইটা হচ্ছে তার লোড, আর এইটা হচ্ছে তার সেই পিভট যেটার উপর কাজ করতেছে, আর এইটা হচ্ছে তার সেই ইফোর্ট, ঠিক আছে। তার মানে মাঝে যদি লোড থাকে বা ভার থাকে, সামনে হচ্ছে কি পিভট, মানে যেটার উপর ভিত্তি করে কাজ করে, ওই চাকাটা না থাকলে সরবে না, পিভট, ফালক্রাম। আমি আরো একটু সহজ দিয়ে যদি বুঝাই, ধরো তোমার একটা বন্ধু, হ্যাঁ, সে হচ্ছে এই যে ধরো এইটা একটা ফালক্রাম বা পিভট, আর তোমার বন্ধু কি করতেছে? ও হচ্ছে মরতে চায়, হ্যাঁ, ও হচ্ছে মরতে চায়, তাই কি করছে? গলায় দড়ি দিচ্ছে। আর তুমি কি করতেছো? তুমি বেচারা ওর ওই গলায় দড়ি দিতে হেল্প করতেছো, হ্যাঁ। তাহলে তুমি এই ধরে রেখেছো। তার মানে ব্যাপারটা হচ্ছে এইখানে কি, এটা হচ্ছে লোড, এটা হচ্ছে কি ও সেই লোডটা, আর এটা হচ্ছে কি ফালক্রাম, ফালক্রাম FULCRUM, না, যেটার উপর ভিত্তি করে কাজ করতেছে, পিভট বাংলায় বললে এটা কি? বাংলায় হচ্ছে কি ভার, এটা হচ্ছে কি বলো যে পিভট বলি এটাকে আমরা, পিভট। আর এটা হচ্ছে কি ইফোর্ট, ইংলিশে হচ্ছে কি ইফোর্ট, তার মানে হচ্ছে প্রচেষ্টা। এখানে তুমি ধরে রেখেছো প্রচেষ্টা। তো তেমন এই কুয়া থেকে পানি তোলার ক্ষেত্রে দেখো এরকম একটা পিভট থাকে, আর বালতি থেকে যে তুমি পানি তুলতেছো ওইটা হচ্ছে কি হবে তোমার? বালতি থেকে পানি তুলতেছো ওইটা হচ্ছে লোড, আর যেখানের উপর ভিত্তি করে দড়িটা সরতেছে, উপরে উঠতেছে নিচে নামতেছে, ওইটা হচ্ছে তোমার ফালক্রাম বা পিভট। আর যেখানে তুমি ধরে টানতেছো সেটা হচ্ছে তোমার ইফোর্ট বা প্রচেষ্টা হবে, বুঝছো? ওকে, বুঝছো? তার মানে এই দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে লোড যেটা হচ্ছে, লোডটা হচ্ছে মাঝখানে থাকবে। তাহলে দেখো তো লোড মানে হচ্ছে ভার, তাহলে ভার হচ্ছে মাঝখানে আছে কোনটা? এইটা, ঠিক আছে। ভার হচ্ছে মাঝখানে আছে কোনটা? এইটা। তাহলে যেটার ভার মাঝখানে আছে সেটা হবে অ্যান্সার, খুবই সিম্পল, ঠিক আছে। যেটার ভার মাঝখানে আছে সেটা হবে অ্যান্সার, খুবই সিম্পল, বুঝছো? সো এইগুলো কোনো মানে ব্যাপার না। সো জাস্ট হচ্ছে থিঙ্ক করতে হবে, এবং হচ্ছে থিঙ্ক করে তুমি এই যে ট্রিক্সটা যেটা দিলাম এটা ইউজ করলেই হচ্ছে খুবই সহজ, ঠিক আছে। বুঝতে পারছো? তাহলে বল, তারপরে হচ্ছে কি মাঝে ভার, তারপরে হচ্ছে কি ফালক্রাম। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইভাবে হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, নেক্সট প্রশ্নে আমরা যাই, 9 নাম্বার। অরৈখিক পেশি পাওয়া যায়, অরৈখিক পেশি পাওয়া যায় কোথায়? অরৈখিক পেশি, এখন যে আমরা জানি হচ্ছে 3 ধরনের পেশি আছে, তাই না? একটাকে বলি হচ্ছে কি, একটাকে বলি হচ্ছে ঐচ্ছিক পেশি, দেখো ঐচ্ছিক পেশি, একটাকে আমরা বলি ঐচ্ছিক পেশি, তাই না? একটাকে বলি হচ্ছে অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, আর একটাকে আমরা বলি হৃদ পেশি, হৃদ পেশি। তাহলে পেশি কয় ধরনের ভাই? পেশি হচ্ছে 3 ধরনের, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃদ পেশি। এখন এই যে 3 ধরনের পেশি, এই 3 ধরনের পেশির মধ্যে কার নাম কি?
দেখো যেটা ঐচ্ছিক পেশি এটাকে আমরা কঙ্কাল পেশিও বলি। কি বলি? কঙ্কাল পেশিও বলি। কেন বলি কঙ্কাল পেশি? কারণ এই কঙ্কালের সাথে ডিরেক্ট এটা সম্পৃক্ততা থাকে, ঠিক আছে। এই পেশিটা আমরা সব থেকে বেশি নাড়াচাড়া করতে পারি, এই যে, ঠিক আছে। যে কঙ্কালের সাথে এই যে দেখো এই অস্থিগুলো লেগে আছে, তাই না? এখানে উপরে কি বাইসেপস, নিচে কি ট্রাইসেপস, তাই না? আচ্ছা, তারপরে এইটাকে এইটার গায়ে খুব ড্র কাটা দাগ থাকে, এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে অরৈখিক পেশি। কি বলি? অরৈখিক পেশি। আর এটাকে আমরা বলতে পারি রৈখিক পেশি, কারণ কি বলতেছি, রৈখিক হলে দাগ কাটা থাকবে, ঠিক আছে। সো এটা হচ্ছে এই পেশিটাকে আমরা বলি রৈখিক পেশি, রৈখিক, বা হচ্ছে এটা হচ্ছে অমসৃণ, অমসৃণ, ঠিক আছে, অমসৃণ পেশি, বুঝছো? ঠিক আছে। আচ্ছা, আর এইটা যেটা, এটা হচ্ছে কেমন? এটা হচ্ছে অরৈখিক পেশি, কারণ এর মধ্যে কোনো দাগ নেই, বুঝছো? এটা হচ্ছে মসৃণ পেশি, মসৃণ পেশি, ঠিক আছে, মসৃণ পেশি। আর হৃদপেশিতে এইগুলো নিয়ে কোনো ব্যাপার না। সো এই দুইটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি, সো অনৈচ্ছিক পেশিটাই হচ্ছে কি অরৈখিক পেশি। তাহলে এখন আমরা খেয়াল করব যে অনৈচ্ছিক পেশিটা আসলে কোনটা, যেটা আসলে আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি না। যেগুলো আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো নড়াচড়া করতে পারি সেগুলো হচ্ছে আমরা বলি হচ্ছে রৈখিক পেশি, তাই না? এখন ব্যাপার হচ্ছে জিহ্বা আমরা ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, মধ্যচদা আমরা চাইলে ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি, তাই না? কারণ শ্বাস নেই, শ্বাস ছেড়ে দেয়। সো মধ্যস্থতা আমাদের ইচ্ছা মতো কিন্তু নড়াচড়া করে, ঠিক আছে। জিহ্বা আমাদের ইচ্ছা মতো নড়াচড়া করে, ঠিক আছে। গলবিল আমরা কথা বললে এটা নড়াচড়া করে, ঠিক আছে। তার মানে যে জরায়ু নালী হবে, কি হবে? জরায়ু নালী। মনে রাখবা যে একটা ব্যাপার হচ্ছে অনৈচ্ছিক পেশি কোনগুলা, কোনো কিছুতে যদি নালী আর থলি থাকে, নালী আর থলি থাকলে মনে রাখবা নালী এবং থলি, নালী প্লাস থলি, এইগুলো যদি থাকে তাহলে মনে রাখবা এটা হবে কি অনৈচ্ছিক পেশি হবে। কিভাবে ভাইয়া? যেমন দেখো পরিপাক নালী, হ্যাঁ, রেচন নালী, জনন নালী, মূত্রথলি, হ্যাঁ, এরকম নালী এবং থলি কোনো কিছুর নামের শেষে থাকলে সেটা একদম কোনো চিন্তা ভাবনা না করে সেটা হচ্ছে অরৈখিক পেশি, মানে হচ্ছে অমসৃণ পেশি, মানে হচ্ছে তোমার অনৈচ্ছিক পেশি, ঠিক আছে। কারণ এগুলো তো নিজের ইচ্ছাধীন মনে করো নাড়াচাড়া করা যায় না, ঠিক আছে। ওকে, সো আশা করি বুঝতে পারছো কিনা একটু সবাই কমেন্ট করে জানাই দিও তো যে হ্যাঁ ভাই বুঝছি বা ক্লিয়ার, কোনো সমস্যা নেই, একটু জানাও তো। ওকে, ক্লিয়ার। ওকে, তাহলে বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে যাই তাহলে। যে এখানে নেক্সট হচ্ছে কোন পেশিতে ইন্টারক্যালোটেড ডিস্ক পাওয়া যায়? খুবই সহজ একটা প্রশ্ন। দেখো ইন্টারক্যালোটেড ডিস্ক একটা হচ্ছে স্পেশাল ফিচার, স্পেশাল ফিচার। এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে একটা পেশিতে থাকে। আমরা যে তিন ধরনের পেশি আমরা দেখলাম, হ্যাঁ, তিন ধরনের পেশি আমরা যে দেখলাম তার মধ্যে হচ্ছে যে একটা মাত্র পেশি আছে যেটা হচ্ছে আমাদের, মানে আমরা অনেক সময় জান প্রাণ মন অনেক বলি যেটা, তো সেইটার হচ্ছে একটা স্পেশাল কিছু তো থাকবেই, হ্যাঁ, স্পেশাল। সো সেটাতে একটা স্পেশাল ফিচার থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারক্যালোটেড ডিস্ক। তো আশা করি তোমাদের বোঝা উচিত। তাহলে এখানে অ্যানসারটা তোমাদের দেওয়া উচিত যে এটা আসলে কোনটা হবে, অনৈচ্ছিক হবে নাকি কার্ডিয়াক হবে, রৈখিক হবে নাকি ঐচ্ছিক হবে, ঠিক আছে। খুবই সিস্টেমেটিক প্রশ্নটা, খুবই সুন্দর, মানে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন, তো প্রশ্নগুলো অনেক মানে সুন্দর করে দেওয়া। তার মানে দেখো চিন্তা করো এটা কখনো অনৈচ্ছিক পেশি না, কারণ অনৈচ্ছিক পেশি মানে যেগুলো আমরা নিজেদের ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি না। সো অনৈচ্ছিক পেশিতে এই স্পেশাল ফিচার ইন্টারক্যালোটেড ডিস্ক এই বিষয়গুলো ওখানে থাকে না। আবার তুমি যদি দেখো রৈখিক পেশি, রৈখিক পেশি মানে আসলে কোন পেশি? রৈখিক পেশি মানে আসলে যে তোমার ওই যে ঐচ্ছিক পেশিটাই হচ্ছে কিন্তু রৈখিক পেশি। আবার এখানে আরেকটা অপশন কিন্তু ঐচ্ছিক দিয়েছে, তার মানে তুমি অপর নাম থেকেই কিন্তু তুমি এমনি বাদ দিতে পারতেছো। তো মানে ঐচ্ছিক পেশিতে কিন্তু এগুলো থাকে না, ঠিক আছে। ইন্টারক্যালোটেড ডিস্ক একটা স্পেশাল ফিচারে থাকে, আমি সবসময় বলতেছিলাম তোমাদেরকে যে স্পেশাল একটা ফিচার এটা। সো স্পেশাল একটা অংশে থাকে, সেই স্পেশাল অংশটা হচ্ছে কি, সেই স্পেশাল অংশটা হচ্ছে কিন্তু আমরা জানি কার্ডিয়াক, ঠিক আছে। কার্ডিয়াক মানে হচ্ছে কি, দেখো কার্ডিয়াক কথাটা আসলে আমরা যে যে দেখি যে হসপিটালে গেলে দেখি যে কার্ডিওলজিস্ট, বুঝছো? কি দেখি? কার্ডিওলজিস্ট। কার্ডিওলজিস্ট মানে হচ্ছে কি, কার্ডিওলজিস্ট মানে আসলে হৃদপিণ্ড বিশেষজ্ঞ, যারা হৃদ বিশেষজ্ঞ, হ্যাঁ, হার্টের ওপর বিশেষজ্ঞ, হার্ট নিয়ে
বেশি আবার পরে পড়াশোনা করছে, বুঝছো? সো কার্ডিয়া মানে আসলে হৃৎপিণ্ড বোঝায়। সো হৃৎপেশিতে এই স্পেশাল ফিচারটা কিন্তু থাকে হৃৎপেশিতে, বুঝছো? তারপরে হৃৎপেশি মানে এটাকে একদম ডিরেক্ট হৃৎপেশি না দিয়ে কি দেওয়া হয়েছে দেখো, কার্ডিয়াক পেশি। তাহলে অ্যান্সার কি হবে বলো? কার্ডিয়াক পেশি হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্ন, কোন কশেরুকা সেন্ট্রাম বৃক্ক আকৃতির? সেন্ট্রাম দেখো, এই প্রত্যেকটা কশেরুকার আকৃতি কেমন হয়? এরকম এরকম হয়ে এরকম হয়। সো এখানে থাকে এরকম থাকে, আর মাঝখানে যেটা থাকে এটা হচ্ছে এই দুই পাশে যেটা থাকে, দুই পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি, দুই পাশে যেটা থাকে সেইগুলোকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। ঠিক আছে, ট্রান্সভার্স মানে দুই পাশে এরকম প্রসেস, মানে প্রসেস মানে বডি থেকে কোনো কিছু এরকম বর্ধিত অংশ হইলেই, মানে সমান থেকে ধরো এইটুকু তার বডি, ঠিক আছে, সো বডি থেকে এই বর্ধিত অংশ হয়েছে, বেড়ে গেছে, এই জন্য এইগুলোকে বলি আমরা প্রসেস। ঠিক আছে, অল্প একটু বের হইলে সেটাকে বলি টিউবারকাল, বেশি বের হইলে সেটাকে আমরা বলি প্রসেস। তো এইগুলো প্রসেস অনেক বেশি খাড়া এইগুলো। ঠিক আছে, সো এই দুই পাশে আড়াআড়ি যেটা আছে এগুলোকে আমরা বলি ট্রান্সভার্স প্রসেস। এইগুলোকে কি বলি? ট্রান্সভার্স প্রসেস। আর যেটা মাঝখানে একদম কাটার মতো সোজা আছে এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি স্পাইনাস প্রসেস। এখন আর এই জায়গাটা হচ্ছে তার বডির, এই জায়গাটা হচ্ছে কি বলি, সেন্ট্রাম। তো এই সেন্ট্রামটা হচ্ছে বৃক্ক আকৃতির কার হয়? সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার নাকি স্যাক্রাম? খুবই সিস্টেমেটিক চিন্তা করে কিন্তু অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে, খুবই সিস্টেমেটিক কিন্তু চিন্তা করে অ্যান্সার দেওয়া যায়। ঠিক আছে, তো বলো তো দেখি যে কি হবে অ্যান্সার। দেখি বলো, সবাই বলো অ্যান্সারটা কি হবে। কোন কশেরুকা সেন্ট্রাম বৃক্ক আকৃতির? দেখো তোমরা এখনো এটা নিয়ে কনফিউশন আছে। দেখো কোনটা হবে বলো তো? একদম লাম্বার অঞ্চল। দেখো লাম্বার অঞ্চল, বৃক্ক কোথায় থাকে? দেখো যেখানে আমরা কোটি বাঁধি, কোটি দেশীয় বা লাম্বার অঞ্চল, এই জায়গাটা, এই পাশে দুই পাশে থাকে হচ্ছে বৃক্ক, এই দুই পাশে। সো লাম্বার অঞ্চলটা হবে এখানে, বুঝছো? ঠিক আছে, বক্ষ দেশীয় অঞ্চল হইতে এটা হার্টের মতো হইতো, বুঝছো? বক্ষ দেশীয় অঞ্চলে বক্ষে কি থাকে? হার্ট। তাহলে এটার আকারটা অনেকটা কি মানে হার্টের মতো হতো। ঠিক আছে, তাহলে বৃক্ক আকৃতির হবে ওইটা। মানবদের সবচেয়ে বড় অস্থির নাম কি? এটা সবাই পারো। মানবদের সবচেয়ে বড় অস্থির নামটা কি? এটা সবাই পারো, তাই না? মানবদের সবচেয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। দেখো মানবদের সবচেয়ে ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম কি? বড় অস্থির নাম কি? সবচেয়ে ছোট অস্থির নাম কি? এটাও কিন্তু পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নামটা হচ্ছে কি বলতো? ছোট অস্থির নামটা কি? বড় অস্থির নামটা কি? ঠিক আছে, দেখো মানবদের সবচেয়ে ছোট অস্থির নামটা হচ্ছে কোনটা? এই যে দেখো প্রথম অপশনে দিয়ে রাখছে যেটা। ঠিক আছে, তার মানে স্টেপিস হচ্ছে কি মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম। ঠিক আছে, তাহলে স্টেপিস হচ্ছে কি মানবদেহের সবচেয়ে ছোট অস্থির নাম। তাহলে মানবদেহের সবচেয়ে বৃহৎ বা বড় অস্থির নাম হচ্ছেটা কোনটা? তাহলে মানবদেহের সবচেয়ে বৃহৎ বা বড় অস্থির নাম হচ্ছে কোনটা বলো? বলো এটা। তাহলে মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? এটা সবাই পারো, ফিমার। সব থেকে বড় অস্থি কোনটা? ফিমার। নেক্সট প্রশ্ন, মানবদেহে অস্থির সংখ্যা কয়টা? এটা খুবই সহজ একটা প্রশ্ন, বলো। এটা আমার হস্তক্ষেপ করার কোনো দরকারই নাই, তোমরা নিজেরাই পারবা, বলো।
মানব দেহে কয়টা বলো, অস্থি কয়টা? অস্থি কয়টা? মানব দেহে অস্থির সংখ্যা কয়টা? দেখো অস্থির সংখ্যা হচ্ছে কয়টা, আমরা জানি কয়টা। দেখো যে একটা উপাঙ্গীয়, দেখো উপাঙ্গীয় আর একটা হচ্ছে কি অক্ষীয়। উপাঙ্গীয় অস্থি বলি একটাকে, 2 হাত 2 পা, এগুলোতে থাকে কয়টা? 126টা। আর অক্ষীয় থাকে কয়টা বলো দেখো, অক্ষীয় থাকে হচ্ছে কয়টা? অক্ষীয় থাকে হচ্ছে 80টা। ঠিক আছে, টোটাল যদি কাউন্ট করো তাহলে কত হবে? 206টি। ঠিক আছে, কিন্তু মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন এই অস্থির সংখ্যাটা কয়টা থাকে বলো তো? মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন এটার সংখ্যা থাকে 300টি। ঠিক আছে, কিন্তু এই সংখ্যাটা কত হবে এখানে? অ্যান্সারটা কত হবে? 206টি। ওকে, নেক্সট প্রশ্ন। কোনটি মানুষের টার্সাল অস্থি? টার্সাল, টার্সাল অস্থি কোনটা বলো তো? টার্সাল অস্থি, টার্সাল অস্থি মানে হচ্ছে কোনটা? টার্সাল মানে হচ্ছে কোনটা বলো? টার্সাল মানে হচ্ছে পায়ের অস্থিগুলোকে বলি হচ্ছে টার্সাল, পায়ের গুলোকে বলি টার্সাল। পায়ের যে অস্থিগুলো আছে সেগুলোকে বলি টার্সাল। আর হাতেরটাকে কি বলি? হাতেরটাকে বলি হচ্ছে কার্পাল। হাতেরটাকে কি বলি? হাতেরটাকে হচ্ছে বলি কার্পাল। আমি একদম প্রথম দিকে তোমাদেরকে দেখিয়েছিলাম, প্রথম যে স্লাইডটা দেখিয়েছি, প্রথম স্লাইডে দেখো আমি ওই যে টার্সাল আর কার্পাল এই জিনিসগুলোর ইয়েগুলো দেখাচ্ছিলাম। দেখো আমি একটু আবার যাই, দেখো এটা হচ্ছে এই যে দেখো এখানে যে she looks too pretty try to catch her, এইগুলো হচ্ছে আমাদের কার্পাল অস্থি। এগুলো হচ্ছে কি বলো? কার্পাল অস্থি। কার্পাল অস্থি তার মানে কি? she looks too pretty try to catch her, স্কাপয়েড, লুনেট, ট্রাইকুয়েটাল, পিসিফার্ম, ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, ক্যাপিটেট এবং হ্যামেট, এইগুলো হচ্ছে আমাদের কার্পাল। আর হচ্ছে টার্সাল কোনগুলো? কাল তাল কিনে কণাকে দিব, মানে ক্যালকেনিয়াস, ট্যালাস, কিউবয়েড, নেভিকুলার এইগুলা। ঠিক আছে, আর হচ্ছে কি কোনিফর্ম। তো এখন এখান থেকে আমাদের যে প্রশ্নটা, ওই যে প্রথমে আমরা দেখে ফেলছি, সো এখান থেকে এখন যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে কেমন, এখান বলছে কোনটি মানুষের টার্সাল অস্থি। দেখো ট্রাপেজিয়াম, ট্রাপেজয়েড, হ্যাঁ, ক্যাপিটেট, হ্যামেট, এইগুলো হচ্ছে কি? এইগুলো হচ্ছে আমরা দেখছি যে হচ্ছে কিসের অস্থি বলো? এগুলো হচ্ছে আমাদের কার্পাল অস্থি। তার মানে এখানে টার্সালটা কোনটা বলো তো? টার্সাল কোনটা বলো, অ্যান্সার দাও। অ্যান্সার দাও দেখি। হ্যাঁ, ট্যালাস হবে। কি হবে বলো? ট্যালাস। ওকে, নেক্সট। তারপর মানুষের করটিকার অস্থি কোনটি? করটিকা, করটিকা আমরা আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম। করটিকার অস্থিগুলো হচ্ছে কি কি? ফসফেট, FOSPET, PET। তারপরে হচ্ছে কি? ফ্রন্টাল, ফ্রন্টাল, তারপর হচ্ছে কি এটা অক্সিপিটাল, স্পেনয়েড, প্যারাইটাল, এথময়েড এবং হচ্ছে কি টেম্পোরাল। তাহলে এখন আমরা খুঁজি এখানে কোনটা আছে। ফ্রন্টাল, স্পেনয়েড, এই যে এস আছেই তো, স্পেনয়েড আছে। ঠিক আছে, স্পেনয়েড আছে। তাহলে মানুষের করটিকার অস্থি কোনটি? এই যে স্পেনয়েড। ঠিক আছে, এই জাইগোমেটিক কিন্তু মুখমণ্ডলীয় অস্থি। ঠিক আছে, ভোমার মুখমণ্ডলীয় অস্থি, প্যালেটাইন মুখমণ্ডলীয় অস্থি, বুঝছো? তার মানে আমাদের করটিকার অস্থি হচ্ছে কোনটা আছে এখানে? স্পেনয়েড আছে। ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছো? ওকে, নেক্সট আমরা যাই যে কোন কশেরুকতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না? ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না কোনটা? ঠিক আছে, দেখি বলো তো কোনটাই হবে অ্যান্সারটা? ট্রান্সভার্স ফোরামেন।
বলো তো ট্রান্সভার্স ফোরামেন। দেখো ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে দেখো ভার্টিব্রা প্রমিনেন্স, এখানে তো প্রমিনেন্স, এখানে তো থাকবে, অ্যাটলাসে থাকবে, অ্যাক্সিসে থাকবে, স্যাক্রামে থাকবে না। কোথায় থাকবে না? স্যাক্রামে থাকবে না। নেক্সট, মানুষের উপাঙ্গিক কঙ্কালে অস্থির সংখ্যা কত? এটা সবার পারা উচিত। 17 নাম্বার, মানুষের উপাঙ্গিক কঙ্কাল, মানুষের যে উপাঙ্গিক কঙ্কাল, এই উপাঙ্গিক কঙ্কালে অস্থির সংখ্যা কয়টি? দেখো আমরা সবাই জানি মানুষের উপাঙ্গিক কঙ্কালে অস্থির সংখ্যা হচ্ছে কয়টা? 126টা। ঠিক আছে, আর অক্ষীয়তে কয়টা? 80টা। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, কোনটি করটিকার অস্থি? ওই যে ফসফেট পাইলেই, এফওএস, পিইটি, এর মধ্যে কিছু পাইলেই তো ফ্রন্টাল নেই, এই যে প্যারাইটাল আছে, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, প্যারাইটাল হবে অ্যান্সার, দেখলেই পারা যায়। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত? জিফয়েড প্রসেস কোথায় অবস্থিত? দেখো জিফয়েড প্রসেসটা হচ্ছে আমাদের যে একদম প্রথম দিকে থাকে হচ্ছে এরকম ত্রিকোণাকার অস্থি, ত্রিকোণাকার অস্থি। ঠিক আছে, ত্রিকোণাকার, তারপরে হচ্ছে বডি, তারপরে এই যে লাস্টে এসে হচ্ছে জিফয়েড প্রসেস। এটাকে বলি এম, এটাকে বলি বি, আর এটাকে হচ্ছে এক্স। তাহলে এটা হচ্ছে ম্যানোব্রিয়াম বডি, আর এক্স হচ্ছে জিফয়েড প্রসেস। জিফয়েড প্রসেস এটা কোথায় থাকে আসলে? স্টার নাম, কিন্তু আমাদের স্টার নামে এই যে প্রথমে একদম উপরের দিকে এই যে চওড়া অংশটা, এটাকে বলি হচ্ছে কি মেনোব্রিয়াম, তার নিচে হচ্ছে বডি, তার নিচে হচ্ছে জিফয়েড প্রসেস। তাহলে এখানে অ্যানসারটা হবে কি? স্টার নাম। ওকে, নেক্সট 20 নাম্বার, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? বলো, ঐচ্ছিক পেশির ক্ষেত্রে প্রযোজ্য কোনটা? দেখো ঐচ্ছিক পেশিতে আসলে, ঐচ্ছিক পেশি যদি দেখি আমরা, এই ঐচ্ছিক পেশিতে আসলে নিউক্লিয়াসের সংখ্যা থাকে অসংখ্য, এরকম চারপাশে এরকম নিউক্লিয়াস থাকে অনেকগুলা। সো মাকো আকৃতির কিন্তু ঐচ্ছিক না, অনৈচ্ছিক পেশি হয় মাকো আকৃতি, সেই জন্য এটা কাটা। ইন্টারক্যালোটেড ডিস্ক তো হৃদপেশিতে থাকে, এই ঐচ্ছিক পেশিতে তো থাকে না। অনুপ্রস্থিত রেখা থাকে না এটা না, তো অনুপ্রস্থিত রেখা এখানে থাকে, বুঝছো? তো দেখলেই পাওয়া যায়। ওকে, নেক্সট, কোনটি প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে? প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটা? দেখো প্রথম শ্রেণীর লিভারের মতো কাজ করে কোনটা? প্রথম শ্রেণীর লিভারে আসলে কি হয়, যে প্রথম শ্রেণীর লিভারে হচ্ছে ফালক্রামটা মাঝে থাকে, তাই না? ওই যে 1 2 3 ফ্লি পড়াইছিলাম, 1 2 3 ফ্লি, তার মানে ফালক্রাম বা পিভটটা মাঝখানে থাকবে যেটাই, আর এক পাশে লোড, আর এক পাশে হচ্ছে তোমার ইফোর্ট থাকবে, সেটা হচ্ছে কি বলি আমরা? প্রথম শ্রেণীর লিভার। সো এটা হচ্ছে মাথার এবং অ্যাটলাস, কারণ এই যে ফালক্রামটা মাঝখানে আছে, এই যে এটার কারণে এদিকে উপরে নিচে যাচ্ছে। সো করটি এবং হচ্ছে কি অ্যাটলাস। ঠিক আছে, করটি এবং অ্যাটলাসের সঞ্চালন হবে। নেক্সট 22 নাম্বার, ঐচ্ছিক পেশি পাওয়া যায় কোথায়? ঐচ্ছিক পেশি পাওয়া যায় কোথায় বলো? হৃৎপিণ্ড, জিহ্বা, এটাতে একবার দেখলেই মানে অ্যান্সার দিয়ে দিবা। বলো তো ঐচ্ছিক পেশি কোথায় পাওয়া যায়? দেখো ঐচ্ছিক পেশিটা কোথায় পাওয়া যায়? দেখো ঐচ্ছিক পেশি মানে কোনগুলা? যেগুলো প্রাণীর ইচ্ছাধীন, প্রাণীর ইচ্ছাধীন। ইচ্ছাধীন মানে কি? তুমি যদি তোমার ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারো, তাহলে সেইগুলোকে আমরা বলি হচ্ছে ঐচ্ছিক পেশি। ঠিক আছে, তো এখানে ঐচ্ছিক পেশিগুলোকে আমরা কি করতে পারি? ইচ্ছা মতো নাড়াচাড়া করতে পারি। এখন এখানে খেয়াল করো যে হৃৎপিণ্ড কি তুমি তোমার ইচ্ছা মতো নাড়াতে পারবা? তুমি তো আর অনন্ত জলিল না, অনন্ত জলিল তো বের করে নিয়ে আসে বাইরে, অসম্ভবকে সম্ভব করে। মানে হৃৎপিণ্ড এটা কখনো সম্ভব না, তাই না? আচ্ছা তুমি চিন্তা করো, পাকস্থলীকে তুমি তো নির্দেশ দিতে পারো না যে হচ্ছে পাকস্থলী তুমি কাজ করো বা কাজ থামায় দাও। ঠিক আছে, পাকস্থলী তো পাকস্থলীর মতোই কাজ করবে। ঠিক আছে,
ওর কিন্তু ওইখানে কিন্তু তোমার কোনো হাত নেই, ঠিক আছে? তোমার ধরো ভালো মতো হজম হচ্ছে না, তুমি মেডিসিন নিতে পারো, বাট তুমি তো পাকস্থলীতে হাত দিয়ে ঠিক করতে পারবা না, তাই না? ও তো নিজের মতো কাজ করে, ও তো তুমি ওকে কোনো কিছু করতে পারবা না, পাকস্থলীকে নিয়ে তো নড়াচড়া করাতে পারবা না, তো এটা তো অনৈচ্ছিক পেশি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো জরায়ু, এটাও তোমার ইচ্ছা মতো কাজ করবে না। তোমার ইচ্ছা মতো কাজ করবে কি? তোমার জিহ্বা। তুমি জিহ্বা ইচ্ছা মতো তুমি বের করতে পারবা, আবার ভেতরে রাখতে পারবা, জিহ্বা কামড়াতে পারবা, মানে জিহ্বা দিয়ে তুমি তোমার সবকিছু কিন্তু করতে পারতেছো, ঠিক আছে? আমরা একটা কথা আমরা মনে রাখি যে যে ঐচ্ছিক পেশির ক্ষেত্রে যা কিছু বলতে পারবো, হ্যাঁ, একটা কথা মনে রাখি, যা কিছু বলতে পারো। আচ্ছা, যা কিছু, তাহলে বলার জন্য কি লাগবে? তোমার গলবিল, গলবিল মুখের মধ্যে তুমি বলতে পারতেছো, ঠিক আছে? যা কিছু খেতে পারবা, ঠিক আছে? যা কিছু খাইতে পারবা, এই খাইতে পারবা এরকম কিছু জিনিস, ঠিক আছে? সো এটার জন্য কাজ করে কে? জিভ বা কাজ করে, বুঝছো? ওকে, তো যা কিছু বলতে পারো, যা কিছু খাইতে পারো, ঠিক আছে? যা কিছু দেখতে পারো, চোখ তোমার ইচ্ছাধীন, তুমি চাইলেই চোখ বন্ধ করতে পারবা, তুমি চাইলে চোখ খুলে রাখতে পারবা, আবার হাত পা তুমি তোমার ইচ্ছা মতো নড়াচড়া করতে পারবা, ঠিক আছে? এরকম। সো এইগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি, যেগুলো তুমি তোমার ইচ্ছা মতো নড়াচড়া করাতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছা মতো যেগুলো কাজ করে সেইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে ঐচ্ছিক পেশি, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন। সো এটা হচ্ছে চলনা অঙ্গ চালনা গেল। এখানে দেখো যে কোষ বিভাজন, কোষ বিভাজনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিক। সো এখানে বলেছে মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়ে যায়? হ্যাঁ, যে আমরা যে দেখি যে এই যে পর্বগুলো, এগুলোর মধ্যে যে এই যে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার যে তৈরি হয়, সো এই যে জিনিসগুলা কোথায় এসে আসলে অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে? কোথায় এসে ধরো এইখানে যে থাকে, হ্যাঁ, এগুলো কোথায় অদৃশ্য হয়ে যায়, এই আস্তে আস্তে দেখা যায় না, এই কোথায় যায় এই জিনিসগুলা, এইটার ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে কি স্পিন্ডল ফাইবার। তো কোথায় যে অদৃশ্য হয়ে যায় এটা বলো। সো একদম টেলোফেজ পর্যায়ে, যেখানে জল যোজন হয় আবার সব কিছু অদৃশ্য হয়ে যায়, এটা হচ্ছে কি হবে বলো? টেলোফেজ পর্যায়ে। তারপর মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানি বিয়োজন ঘটে? হ্যাঁ, এটা তো সহজ। পানি যোজন ঘটে কোথায়? পানি যোজন ঘটে কোথায় আর বিয়োজন ঘটে কোথায় বলো? কোথায় প্রথম পানি বিয়োজন ঘটে? কোথায়? প্রোফেজে না? বলো। হ্যাঁ, পানি বিয়োজন ঘটে হচ্ছে কোথায় বলো? প্রোফেজে পানি বিয়োজন ঘটে, ঠিক আছে? আর টেলোফেজে যে পানি আবার যোজন ঘটে। ওকে, সো কোনটিকে গতি পর্যায়ে বলা হয়? কোনটিকে গতি পর্যায়ে বলা হয়? এটা সবার পারা উচিত। কোনটিকে গতি পর্যায়ে বলি বলো তো? কোনটাকে গতি পর্যায়ে বলি? কোনটাকে গতি পর্যায়ে বলি? কোনটা? এটা খুবই সিম্পল, অ্যানাফেজকে আমরা বলি গতি পর্যায়, ঠিক আছে? ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি যে কোষ চক্রের সংশ্লেষণ দশায় ব্যয়িত সময়। দেখো, কোষ চক্রে যে আমরা দেখি যে কোষ চক্রে যে দশাগুলো আছে, সংশ্লেষণ দশা, এস মানে হচ্ছে সিনথেসিস, সিনথে এস মানে হচ্ছে কি? এস মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ।
সিনথেসিস বা সংশ্লেষণ, তাই না? তো এখানে এস মানে হচ্ছে সিনথেসিস বা সংশ্লেষণ। এখানে আসলে কতটুকু হয় দেখো, আমাদের তিনটা অংশ, একটা হচ্ছে G1, একটা এস, আর একটা হচ্ছে G2। ঠিক আছে, G1 মানে গ্যাপ 1, তারপর হচ্ছে এস মানে সিনথেসিস বা ডিএনএ অনুলিপন, আর হচ্ছে G2। ঠিক আছে, তাহলে এখানে কোনটায় কত অংশ হয় এটা তোমাদের জানা উচিত। ঠিক আছে, তো সংশ্লেষণ দশায় আসলে কতটুকু সময় লাগে? 30 থেকে 50%। কতটুকু? 30 থেকে 50। এটা কোথায় আছে? গ নাম্বারে আছে 30 থেকে 50। ওকে, নেক্সট প্রশ্ন দেখি আমরা, যে ডিএনএ এর প্রতিলিপন ঘটে কোষ চক্রের কোনটিতে? ডিএনএ এর প্রতিলিপন ঘটে কোষ চক্রের কোনটিতে? আচ্ছা, প্রতিলিপন কোথায় ঘটবে বলো? গ্যাপ 1 কি প্রতিলিপন ঘটে? না। গ্যাপ 2 তে ঘটে? না। এম ফেজে ঘটে? না। তাহলে কোথায় ঘটবে? এস ফেজ, যেটা সিনথেসিস বা ডিএনএ অনুলিপন, যেটা সেটাই হচ্ছে প্রতিলিপন ঘটে। ওকে, নেক্সট প্রশ্ন দেখি, যে হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায়? হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয় কোষ চক্রের কোন দশায় বলো? এটাও কি হবে বলো? হিস্টোন প্রোটিন সংশ্লেষ কথাটা আসলেই সেটা হচ্ছে সিনথেসিস। সিনথেসিস মানেই সংশ্লেষণ, ডিএনএ অনুলিপন যেটা। ঠিক আছে, ওকে, নেক্সট 29, দেহে টিউমার যে ছড়িয়ে পড়া, যে টিউমার হওয়ার পরে টিউমার যে ছড়িয়ে পড়াকে কি বলা হয়? দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলা হয় বলো? দেখো, ক্যান্সার ছড়িয়ে পড়ে, অনকোজেনেসিস মানে ক্যান্সার তৈরি হওয়ার প্রক্রিয়া। অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কি জানো? যেটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, তাই না? জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু যেটা, সেটাকে বলে অ্যাপোপ্টোসিস। আর পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যেটা, পুষ্টির অভাবে বা বিষাক্ত দ্রব্যের কারণে যেটা, সেটাকে বলা হয় নেক্রোসিস। আর মেটাস্টাসিস মানে কি? সারা দেহে ছড়িয়ে পড়াকে বলা হয়, টিউমার ছড়িয়ে পড়াকে, সারা দেহে ছড়িয়ে পড়াকে বলা হয় মেটাস্টাসিস। তাহলে অ্যান্সার হবে কোনটা? মেটাস্টাসিস। ওকে, নেক্সট প্রশ্ন, হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোম যে নিজেদের মধ্যে জোড় বাঁধে, এই জোড় বাঁধার যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোমের নিজেদের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? হোমোলোগাস ক্রোমোজোমের নিজেদের মধ্যে যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে? হোমোলোগাস ক্রোমোজোমদের নিজেদের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয় সিনাপসিস। কি বলা হয়? সিনাপসিস। সিনাপসিস মানে হচ্ছে কি? জোড় বাঁধার প্রক্রিয়া। ওকে, নেক্সট প্রশ্ন, কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া সূচনা হয়? জীবের বৈচিত্র্যটা সৃষ্টি হয় কোথায়? লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন নাকি ডিপ্লোটিন, কোন অংশে? দেখো, জীবের বৈচিত্র্যটা সৃষ্টি হয় কিন্তু প্যাকাইটিন পর্যায়ে যে, কোথায় যে? প্যাকাইটিন উপপর্যায়ে যে, কোথায় যে? প্যাকাইটিন উপপর্যায়ে যে হচ্ছে জীবের বৈচিত্র্য সৃষ্টি। ওকে, নেক্সট 32, মায়োসিস বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্টোমিয়ার বিভক্ত হয়? মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় সেন্টোমিয়ার দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়? কোনটায় বলো তো? সেন্টোমিয়ারের যে বিভাজন ঘটে কোথায় ঘটে বলো? সেন্টোমিয়ারের বিভাজনটা ঘটে কোথায়? মেটাফেজ 2। মেটাফেজ 2। ওকে, নেক্সট প্রশ্ন, সেন্টোমিয়ারের বিভাজন কে ঘটায়? এই যে মেটাফেজ 2, মেটাফেজ 2 হচ্ছে সেন্টোমিয়ারের বিভাজন ঘটায়।
তাহলে এটা মনে রাখবা যে সেন্ট্রোমিয়ারের বিভাজন কে ঘটাবে, সেন্ট্রোমিয়ারের বিভাজন কিন্তু ঘটাবে মেটাফেজ 2, ঠিক আছে, মেটাফেজ 2। ওকে, দুইটি হোমোলগাস এইটা বলো, 34 নম্বর প্রশ্নের উত্তর দাও। দেখো কি বলা হচ্ছে, দুইটি হোমোলগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলা হয়, এটা তো সিনাপসিস। 34 সি। নেক্সট, কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্ত হয়? কোন ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেন সম্পূর্ণ বিলুপ্তি হয় বলো? কোন ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেনের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে? কোন ধাপে এসে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ। প্রোমেটাফেজ পর্যায়ে এসে নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু করে বা ঘটে। ওকে, নেক্সট, কোষ চক্রের কোন ধাপের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে বলো? কোষ চক্রের কোন ধাপের নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলা হয়? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় কোন ধাপের নিউক্লিয়াসকে? বিপাকীয় নিউক্লিয়াস বলা হয় কোন ধাপের নিউক্লিয়াসকে? ইন্টারফেস হবে। কোন ধাপে বলো? ইন্টারফেস। ওকে, নেক্সট প্রশ্ন, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোন ধাপে? তোমরা সবাই জানো, প্রোফেজে না, মেটাফেজেও না, অ্যানাফেজেও না, প্রোমেটাফেজে হচ্ছে এসে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে কোথায় এসে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? প্রোমেটাফেজ পর্যায়ে এসে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। আচ্ছা, তারপরে দেখি, ক্রোমোজোমের খাটো, দেখো ক্রোমোজোম গুলো ধরো লম্বা লম্বা থাকে, ক্রোমোজোম গুলো এরকম একটা পর্যায়ে এসে কি হয়, খাটো আর মোটা হয়ে যায় না? খাটো আর মোটা হয়ে যায়। তো ক্রোমোজোমের এরকম খাটো মোটা হওয়াকে কি বলা হয়? সিনাপসিস। সিনাপসিস জোড় বাঁধার প্রক্রিয়া, বাইভ্যালেন্ট একটার সাথে আরেকটা যুক্তের প্রক্রিয়া। অ্যাপোপ্টোসিস জেনেটিক্যালি নিয়ন্ত্রিত। তাহলে কনডেনসেশন, একত্রিত হওয়া, এটা হবে অ্যান্সার। তাহলে ক্রোমোজোমের খাটো মোটা হওয়াকে তাহলে কি বলবা? খাটো মোটা হওয়াকে বলবা হচ্ছে কনডেনসেশন। নেক্সট প্রশ্ন, নিচের কোন ধাপে ক্রোমাটিড গুলো মেরুমুখী চলতে শুরু করে? মেরুমুখী চলতে শুরু করে কোন ধাপে? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, কোনটা? সবাই জানো এটা, যে এটা হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায়ের কারণে যে মেরুমুখী চলতে শুরু করবে কোথায়? যেখানে গতি সৃষ্টি হবে। সো গতি পর্যায়ে ওরা মেরুর দিকে চলতে শুরু করে। সো গতি পর্যায় কোনটা? আর কোনটা নয়, অ্যানাফেজকে বলা হয় গতি পর্যায়। সো গতি পর্যায় হচ্ছে এরা কোথায় চলতে শুরু করে? মেরুমুখী চলন শুরু করে। নেক্সট প্রশ্ন, ক্রোমোজোম নৃত্য কোষ বিভাজনের কোন দশায় দেখা যায়? ক্রোমোজোমীয় নৃত্য, হ্যাঁ, ক্রোমোজোমাল নৃত্য যে অ্যাস্টার রে তৈরি হয়, এটা কোষ বিভাজনের কোন দশায়? সবাই পারো, 2 নাম্বার, প্রোমেটাফেজ। নেক্সট প্রশ্ন 41, কোষ চক্রের কোন পর্যায়ে ডিএনএ সংশ্লেষণ ঘটে? এটা তো এস সিনথেসিস, ডিএনএ জানো, ডিএনএ সংশ্লেষণ ঘটে কোথায়? এস সিনথেসিস বা ডিএনএ অনুলিপন যেটা। নেক্সট হচ্ছে 42,
মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম গুলোকে ইংরেজি বিভিন্ন অক্ষরের মতো দেখা যায়? ঠিক আছে, কোন পর্যায়ে? যে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক আমরা যে বলি VLJI, ঠিক আছে, এটা আসলে কোন পর্যায়ে হয়? এই কাজটা কোন পর্যায়ে হয়? বলো। একই জিনিস, এই যে অ্যানাফেজ বা গতি পর্যায়ে আকারটা চেঞ্জ হয়ে যায়, এজন্য এই বিভিন্ন রকম হয়, তাই না? 43, মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোমের দ্বিতন হয় নিচের কোন পর্যায়ে? ক্রোমোজোমের দ্বিতন হয় কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। কোন পর্যায়ে? মেটাফেজ পর্যায়ে। ওকে, নেক্সট 45 নাম্বার প্রশ্ন, কোষ বিভাজনের সময় অ্যাস্টার রশ্মি সৃষ্টি হয়। অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কোনটা? অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কোনটা? কোনটা বলো, অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে কোনটা? কোনটা আবার? সেন্ট্রিওল। ওকে, নেক্সট, যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাকে কি বলা হয়? যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাদেরকে কি বলা হয়? মায়োসাইট বলা হয়। কি বলা হয়? মায়োসাইট। যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে তাদেরকে বলা হয় মায়োসাইট। নেক্সট, মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে কি বলা হয়? ইন্টারকাইনেসিস বলা হয়। ইন্টারফেজের যেরকম দুইটার মধ্যবর্তী সময়কে ইন্টারমিডিয়েট বলা হয়, এটাকে বলা হয় কি? ইন্টারকাইনেসিস। ওকে, নেক্সট, কাজমার প্রান্তীয়করণ ঘটে কোন উপপর্যায়ে? প্রান্তীয়করণ ঘটতে থাকে কোথায়? প্রান্তীয়করণ ঘটতে থাকে কোথায় বলো? ডিপ্লোটিনে। প্রান্তীয়করণ ঘটে হচ্ছে ডিপ্লোটিনে, আর ঘটতে থাকে ডায়াকাইনেসিসে। মায়োসিস কোষ বিভাজনে এক্স আকৃতির গঠন দেখা যায় নিম্নের কোনটিতে? এক্স আকৃতির গঠন দেখা যায় কোনটিতে? এক্স আকৃতির গঠন দেখা যায় কোনটিতে বলো? প্যাকাইটিনে। কোথায়? প্যাকাইটিনে। তাহলে অ্যান্সার কি হবে বলো? প্যাকাইটিনে হচ্ছে ওই যে একজন আরেকজনের সাথে লেগে যায়, সো প্যাকাইটিন হবে। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে প্যাকাইটিন। সো এটাই হচ্ছে শেষ তোমাদের। সো এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। তোমরা আসলে সকালে ক্লাস দিলে কেন যে করো না, আল্লাহ জানে। ওকে, ঠিক আছে, থাকো তাহলে সবাই, ধন্যবাদ।